ধর্ষণের চেষ্টা এবং চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে ছেলে মেয়েদের সামনে বিবস্ত্র করে অপমান করা, এ হলো গতকালকের একটি ঘটনা। এর আগেও নারীকে বিবস্ত্র করে তার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়া, বিভিন্নভাবে ধর্ষণ করা, উত্ত্যক্ত করা, অপমান করা, এ যেন চলছেই, থামছে না। কিন্তু এর জন্য আইন রয়েছে, আইনের সংশোধনও হয়েছে, কিন্তু তারপরেও এসব ঘটনা কেন সমাজে থামছে না? এর শেষ পরিণতি কী? SSRM জনতন্ত্র গণতন্ত্রে আজ আমরা এ বিষয়ে আলোচনা করতে বসেছি। আমি আর ওয়ার্সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন, এই মুহূর্তে তিনজন আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার সঙ্গে আছেন মানবাধিকার কর্মী শিফা হাফিজা, আছেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AI মাহবুবউদ্দিন আহমেদ, এবং যে কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। আমি আলোচনা শুরু করতে চাই কাজী হাফিজা আপনাকে দিয়ে। আইন তো শিফা হাফিজা আপনাকে দিয়ে, আইন তো সংশোধন করা হলো এবং যে দাবি উঠেছিল যে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডর বিধান করা, তাও করা হয়েছে, কিন্তু তারপরেও কেন থামছে না ধর্ষণের চেষ্টা, নারীকে অপমান করা? আমার মনে হয় আমি অনেকবার এই কথাটা বলেছি, যে কোনো আইন হোক, সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে, আইনটা দেখতে হবে যে আসলে যার কারণে আইন করা হলো সেই আইনটা তাদেরকে কতখান সুবিধা কিংবা অধিকার দিচ্ছে। তো যারা ধর্ষণের শিকার কিংবা যারা ধর্ষণের ঘটনা ঘটলেও কারোর সাথে এটা জানান দিতে চান না, এবং তৃতীয় গ্রুপ আছেন যারা ধর্ষণের ঘটনা ঘটলে দায় দায়িত্ব নেওয়ার কথা আসলে তারা নেন না, এবং আরেকটা গ্রুপ অবভিয়াসলি ধর্ষক। এই যে আমাদের আইন, সেখানে কি আদৌ কোনো রকমের কোনো কাজ করছে? আমরা দেখছি না। আমাদের মূল সমস্যাটা হচ্ছে মাঠে একটা অনেকগুলো মাস্তান গ্রুপ আছে এবং এদেরকে সবাই ভয় পায়। আমি জাস্ট এই কেসটাতেই থাকি, যদি এই কেসটাতেও কিন্তু একটা গ্রুপ, মাস্তান গ্রুপ, সবাই জানে যে এরা এরকমই, এবং তারা খুবই পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটাতে চেষ্টা করেছে। আমি যতটুকু শুনছি মিডিয়ার মাধ্যমে, হয়তোবা জমি সংক্রান্ত কোনো একটা কারণ এটার পিছনে আছে, এবং সেইখানে যে উনি আমাদের নারীটি, উনি গেছেন পুলিশের কাছে, পুলিশ কেস নেয় নাই, তারপরে ওনাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। কোর্টে যাওয়া মানে তো একটা বেশ দখল উনি নিয়েছেন, উনি অ্যাটলিস্ট সেই সাহসটা করতে পেরেছেন। কাজেই কেন ধর্ষণ কমবে? ধর্ষণ কমার তো কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি, যে উদ্যোগ মানুষকে শক্তি দেবে, সাহস দেবে, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে বলবে। এবং এই যে পালিত কিছু গোষ্ঠী, সেটা রাজনৈতিক হোক আর যে কোনো ভাবে হোক, এই গোষ্ঠীগুলো আমরা সবাই জানি, আর বিশেষ করে আমাদের ল এনফোর্সিং অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, এদেরকে মদত দিয়েই চলেন, যার ফলে এরা শক্তিমান এবং এরা জানে এই কাজগুলো করে আমি আমার শক্তিমত্তা দেখিয়ে জনগণকে ভীত করব। যে দেশে জনগণকে ভীত করাটা সাধারণ নিয়ম, এবং সেই কারণে কখনো যেমন চলে না ল এনফোর্সিং অথরিটি, এটার বিরুদ্ধে চলে না কোনো অ্যাডমিনিস্ট্রেশন, এটার বিরুদ্ধে আসলে আমাদের বিচার বিভাগও চলে না, তাহলে সেখানে কোনোভাবেই তো আশা করার কিছু নাই যে ধর্ষণ কমবে। দুর্ভাগ্য হচ্ছে এই দুই একটা যখন মিডিয়া আসে, তাও আবার কোন মিডিয়া? সোশ্যাল মিডিয়া আসে, জানেন, এর আগ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি না এই ঘটনা 1 তারিখের ঘটনা। সোশ্যাল মিডিয়াতে যেহেতু এটা বেশ ভালোভাবে এসছে 2-3 দিন ধরে, এখন আমরা সবাই খুব এটা নিয়ে উদ্বিগ্ন হচ্ছি কিংবা এটা নিয়ে আলাপ করতে চাচ্ছি। তাহলে এটা কোন দেশে, কোন সমাজে বাস করছি? এই ঘটনাগুলো আমরা জানতে পারি না। এই ঘটনাগুলো যার জীবনে ঘটে, সে কোনো সাহায্য পায় না অথরিটির কাছ থেকে, যথাযথ সাহায্য পায় না। যে অন্যায় করি সে কখনো ভয় পায় না, সে আনন্দে বরং এটাকে আরো বেশি মানুষকে জানায় আমার কত শক্তি। সেই জায়গায় কিভাবে আশা করব যে এই ঘটনা ঘটবে না? এই মিডিয়ার কিছু যেগুলো আসছে সেগুলো আমরা শুনছি, প্রতি ঘরে নিত্য নতুন বহু ঘটনা ঘটছে এই সমাজে। কাজেই এই রাষ্ট্র ধর্ষণ বন্ধ হোক, ধর্ষণের শাস্তি হোক, আমি বিশ্বাস করি না এই রাষ্ট্র সেটা চায়। এটা আলটিমেটলি রাষ্ট্রের উপরে দায় দায়িত্ব বর্তায়, কিন্তু রাষ্ট্র আজ পর্যন্ত, হ্যাঁ, আইনের একটা পরিবর্তন হয়েছে, মানে কি মৃত্যুদণ্ড আমরা অ্যাড করেছি, সো হোয়াট?
এই মৃত্যুদণ্ড ওই যে মানুষগুলো মাঠে আছে, সেটা যেমন ধর্ষণের শিকার, আমাদের সালমা ধর্ষণের শিকার বলছেন না, আর উনি আরেকটা নাম দিয়েছেন ধর্ষণের মুখাপেক্ষী, যারা ধর্ষক, যারা অ্যাডমিনিস্ট্রেশন, যারা পুলিশ এবং অন্যান্যরা, কেউ কিন্তু আসলে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে, শক্ত পদক্ষেপ, এটার জন্য কোনো মনিটরিং কি হচ্ছে? যে আচ্ছা এই কেস আমরা নুসরাতের কেসে দেখেছি, আজকে দেখলাম তুফানের কেস যে হয়েছিল, সে ধর্ষণ করে মা মেয়ের চুল কেটে দিয়েছিল, আমরা অনেক এটার পিছনে কাজ করেছিলাম। সেই তুফান জেলে গেছিল, আমি ভাবছিলাম কি হয়, আজকে 18ই জানুয়ারি তাকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে সে আরো বড় ক্রাইম করতে পারে, কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে। সে তো শুধু একটা ঘটনা করে নাই, ওর সারা জীবনের প্রতিটি পদক্ষেপে সে অন্যায় করেছে, মানে ভয়ঙ্করতম খারাপ কাজগুলা করার পর পর তার দলীয়ভাবে তাকে কিন্তু আরো উৎসাহিত করা হয়েছে, তাকে পদের পর পদ দেওয়া হচ্ছে। সেইখানে এই বেগমগঞ্জের ঘটনা, ওটার কি উত্তর বলেন তো? ওইখানে যারা ধর্ষণ করেছিল সেই গ্রুপটাকে সারা গ্রামের সবাই চিনে, ওই বাড়ির ছেলেরা করে, কিন্তু ওই বাড়িকে কেউ টাচ করতে পারে নাই। সেখানেও অনেক দিন পরে সেই ঘটনা জানা গেছিল, যেহেতু সোশ্যাল মিডিয়া এসেছিল। বাংলাদেশ, আজকেই শুনলাম বাংলাদেশ নাকি বিশ্বের সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং এর হাব করতে যাচ্ছে, এবং যেখানে সাইবার ক্রাইম রোখার জন্য এবং জাতিসংঘের মিশনে অবদান রাখার জন্য, এই বিষয়গুলো আমাদের কাছে এখন আর এগুলোর কোনো মূল্য থাকে না। আমাদের যেটা শুনে কি মনে হয় সাধারণ জনগণের, আমি যার সাথে কথা বলছি, ও তাইলে কিছু লোক আবার যাবে ইউএন মিশনে, কাজ টাজ করবে, পয়সা টয়সা কামাবে। যদি আমরা একটা সিকিউরিটি সার্ভিস হাব করতে পারি, না, কিন্তু সাইবার ক্রাইম যে শিফা হাফিজা, সাইবার ক্রাইম কিংবা জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করা এবং দেশে ধর্ষণের মতো অপরাধ হওয়া এবং তা ঠেকানো দুটো নিশ্চয়ই এক বিষয় নয়। না, এক বিষয় এরকম যে সাইবার ক্রাইমে কিন্তু অনেক রকমের সেক্সুয়াল অ্যাসল্ট হয়, এটা নিয়ে আমি অনেক কাজ করেছি। কিন্তু সাইবার ক্রাইম দেশে সিকিউরিটিও হতে পারে। যে দেশে নারীদের সম্মান নাই, সিকিউরিটি নাই, নারীদের কোন রকম স্বাধীনতা নাই, স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে আমরা এই কাজটা করতে পারি না। আমরা যদি সাইবার সিকিউরিটি সার্ভিস নিয়ে হাত করতে পারি, দেন উই মাস্ট হ্যাভ ভেরি স্ট্রং ক্যাপাসিটি অফ ডুইং থিংস। সেটা কেন আমরা নারীর জন্য, দুস্থ জনগণের জন্য করছি না? আপনি কি বলতে চান যে এই ধর্ষণ হচ্ছে এবং নারীর যে অবমাননা হচ্ছে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি সারা দেশেরই ঘটনা, এটি বাংলাদেশ, এই কথা কি আপনি বলতে চান? বলতে চাই যে এটাই বাংলাদেশ এবং এটা দেখার জন্য কেউ নেই। আমি আসি আপনার এই কথা নিয়ে অ্যাডভোকেট সালমা আলীর কাছে যেতে চাই, যে শিফা হাফিজা যে দাবি করছেন, আপনি কি তার এই দাবির সঙ্গে একমত? আমি আমি এক কথায় এটার একমত বলা সম্ভব না। আমাকে যদি স্পেসিফিক প্রশ্ন করেন, তাহলে আমি করেন যে আমরা যেটা দেখছি, যে আমরা কিন্তু কাজ করছি, আমাদের ভালো ভালো আইন আছে, আইনের গত 25 বছর যদি আমি চিন্তা করি, বেজিং এ আমরা যে ডিসক্রিমিনেটরি আইনগুলো ছিল, সেই আইনগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন এন্ড প্রোটেকশন ল, যেটা ঘরের ভিতরে নির্যাতনের জন্য হয়েছে, সেখানে কিন্তু আইনটা প্রতিরোধমূলক আইন, যেখানে মানুষকে, মানে মহিলাদেরকে এই যে নির্যাতনটা, এটা যে একটা অপরাধ, এটা যে শাস্তিযোগ্য অপরাধ, সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতন একটা কঠিন আইন আছে। আমরা জানি আমরা অ্যাসিড কন্ট্রোলের জন্য, অ্যাসিড প্রিভেনশনের জন্য আইন আছে, নারী ও মানব পাচারের জন্য আছে, সবই আমাদের যে যে আইন দরকার। পর্নোগ্রাফির জন্য 2টা আইন আছে, সাইবার ক্রাইমের স্পেসিফিক এই যে 2018-তে যে আইন হলো, সবই আছে। কিন্তু আমাদের দেশে শিশু থেকে, কৈশোর থেকে আরম্ভ করে যৌবন, এমনকি মধ্যবয়সের নারীরাও কিন্তু কোনো জায়গায়, ঘরে বাইরে, রাস্তাঘাটে, তার কর্মস্থলে কোথাও কিন্তু নিরাপদ নয়। কেন এখন পর্যন্ত নারীদেরকে মানুষ হিসাবে কেন আমরা দেখছি না? এই শিপার কথাতে একই কথা, যে আমরা এইটার অ্যাড্রেস করার জন্য, এইটাকে প্রতিহত করার জন্য, এইটা বন্ধের জন্য, এটার জন্য যারা এই অপরাধটা করছে, তাদের এই অনিয়ন্ত্রিত যৌবিক তাড়না, যেটা জৈবিক প্রবৃত্তিটা কোথা থেকে আসে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে দিবে। এতগুলো আইন হওয়ার পরেও অ্যাডভোকেট সালমা আলী, যখন ধর্ষণের খবর আসে এবং নারীকে অবমাননার খবর আসে,
তখন কি এর এই ব্যাখ্যা দাঁড়ায় যে আইন কাজ করছে না? তা আইনকে শোনেন, আইনটা শুধু সবসময় কিন্তু প্রয়োগের জন্য না, আইনটা কিন্তু অপরাধকে কমিয়ে আনার জন্য। আইনটা অ্যাড্রেস করবে যে এই জিনিসগুলো করতে পারবে না, এই জিনিসটা করবে। কিন্তু সব থেকে বড় যে আমার কাছে যদি এই এখন কিন্তু এই যে বেগমগঞ্জের ঘটনার পরে যে এখন যেখানে আহ, যে যে একটা আইল্যান্ডই বলবো যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু যেই ইনফরমেশনটা পেয়েছি সেটা কিন্তু কন্ট্রাডিক্টরি, একটার সঙ্গে আরেকটা মেলে না। এগুলাও কিন্তু ধারা চাওয়া যায় ভিকটিমকে দ্বিতীয় টাইপের দোষ করা যায়, মানে তাকে দোষারোপ করার জন্য হতে পারে। এটা স্পেসিফিক অনেক কিছু কিন্তু করা হচ্ছে, এবং আপনি জানেন যে সে কিন্তু কেস করতে যে পারে নাই, তারপর তাকে কোর্টে যায়, কোর্টে যায়, তারপর কেসটা করতে হয়েছে। এই যে বিষয়গুলা, এইটাকে একটা তদন্ত, একটা সঠিক তদন্ত, একটা ইনভেস্টিগেশন, এবং সেখানে কিন্তু মিডিয়ার লোক অ্যাক্সেস পাচ্ছে কিনা, এবং সেখানে যায় তার একটা স্পেসিফিক। আমরা মহিলা আইনজীবী সমিতি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওখানে ঢুকতে পারি নাই, লোক পাঠাতে পারি নাই, সত্যি কথা বলছি। আমরা নিচ্ছি বিভিন্ন মিডিয়ার কাছে, লোক এই পাঠাতে সব মিলিয়ে দেখা কেন? যাচ্ছে আপনাদের জনবল নেই, সোর্স নেই নিজস্ব? আমাদের জনবল আছে, লিমিট আছে তো জনবলেরও। হ্যাঁ, আমাদের যে পরশুদিন থেকে 2 দিন আমার গেছে বেগমগঞ্জের ভিকটিমকে ফেরত আনে আমার শেল্টার হোমে ঢোকাতে, তাকে তার স্বামীর ঘরে দিয়ে দেওয়া হচ্ছিল পরশুদিন শুক্রবার দিন দুপুরবেলা। সেই মেয়েকে আমরা কুমিল্লার স্টাফ, আমাদের যে নোয়াখালীর স্টাফ যারা, তারা মিলে তাকে রাত 12:30টায় আমরা আমাদের ঢাকায় ট্রানজিট হোমে এনেছি, তারপরে কালকে করছে। আমাদের ঢাকার বাইরে অনেক জায়গায় আমাদের একটা লিমিট আছে। এবং এখন জানেন যে মহিলা আইনজীবী সমিতি এই করোনার সময় স্পেসিফিক প্রত্যেক পরিবার কিন্তু তাদেরকে সেরকম ভাবে যেরকম ইচ্ছা মতো যেতে দিত সেদিন। আমাদের কিন্তু কর্মী সেভাবে নেই যে আমরা ওখানে যাব। আমরা কিন্তু মিডিয়ার উপরও নির্ভর করি, পুলিশের মাধ্যমে মনিটর করছে, আমাদের নোয়াখালী লয়াররা চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেখানে পৌঁছতে পারিনি। আমরা কিন্তু ইনফরমেশন পাচ্ছি যেটা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু কিন্তু মানে ভিকটিমকে বিভিন্ন ভাবে আমাদের যে আসছে, এইগুলাও কিন্তু একটা বিষয়। এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে চাই আমি। কিন্তু সব থেকে বড় যে আইনের প্রয়োগটা, যেমন এক্সেস টু জাস্টিসের কথা বলি, আপনি দেখেন তুফান, এই যে তুফানের ভিকটিমটা নিয়ে আমরা কিভাবে দৌড়াদৌড়ি করেছিলাম, ও থাকার জন্য তাকে মা সহ তার কিন্তু জেলে থাকছে, রাজশাহী যায় তার থাকতে হচ্ছে। সে যেই জায়গার মানুষ, তাকে কিন্তু গভর্নমেন্ট শেল্টার হোমে রাখার জন্য তাকে রাজশাহী আনা নেওয়া করতে হচ্ছে। সেই তুফানের কেসটা এতদিন পর্যন্ত কোন পর্যায়ে, সে যে বেল পেল, নিশ্চয়ই চার্জশিটটা কি আমি এখন ফলো আপ করতে হবে, সেটা কি অবস্থা। আমরা কিন্তু একটা করতে করতে আরেকটা এসে যাচ্ছে, আমাদের তো একটা লিমিট আছে। মানে অপরাধ এত বেশি হচ্ছে যে আপনারা কুলিয়ে উঠতে পারছেন না অপরাধের না, সঙ্গে। আমরা কুলে উঠতে পারছি না। আমাদের এক্সেস এখন করোনার সময় অনেক জায়গায় কিন্তু বাধা, পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছে। তারপরেও আমরা যেভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতার মাধ্যমে আরো কিছু যাতে করা যায়, কিন্তু সব মিলিয়ে যেটা আমার বলছে যে এইভাবে কতদিন চলবে। জি, আমি আপনার কাছে আসবো। আমি অধ্যাপক ডক্টর এআই মাহবুবউদ্দিন আহমেদের কাছে যেতে চাই যে আমাদের এখানে নারী মেয়ে বাচ্চাদেরকে ছেলে বাচ্চাদের সমান করে মাঠে ঘাটে খেলতে এবং নিজের শক্তি অর্জন করে বড় হতে দেয়া হয় কিনা সে নিয়ে প্রশ্ন আছে। এই সুযোগ সব মেয়েরাই পায় কিনা এই নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই নারীরাই যখন আবার অবমাননার শিকার হয়, ধর্ষণের শিকার হয়, তখন তারা আইনের সঠিক বিচারটি পায় না বলেও অভিযোগ আছে। দুজন মানবাধিকার কর্মী রয়েছেন আমাদের সঙ্গে, তারাই এখানে অভিযোগ করেছেন। তাহলে সার্বিকভাবে কি মেয়েদের ভালোভাবে বেড়ে ওঠার জন্যে এবং তাদের অধিকার রক্ষা করার জন্যে সমাজ কি উদাসীন? অবশ্যই, কারণ পিতৃতান্ত্রিক সমাজে কখনোই নারী এবং পুরুষ একই অধিকার পায় না। এটা আমাদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে যে মূল্যবোধ আছে এবং যেভাবে আমাদেরকে সামাজিকীকরণ করা হয়, না, যেভাবে কিন্তু অধ্যাপক মাহবুবউদ্দিন আহমেদ, কিন্তু আমরা তো বলছি আইনের চোখে সবাই সমান, দেশের সব নাগরিক সমান, এবং নারীরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই সন্তান, আমাদেরই বন্ধু। তাহলে নারী পুরুষ এই ভেদাভেদ করে একটি পুরো শ্রেণীকে কেন পিছিয়ে রাখা, যেখানে দেশের অর্ধেকেরও বেশি প্রায় নারী? আপনি আইন বলছেন আর আমি বলছি সমাজের কথা, এবং এই সমাজ, এই আইন তৈরি হওয়ার অনেক আগেই উদ্ভূত, এবং এই সমাজের মধ্যে যে প্রথা, যে নিয়মাবলী, যে মূল্যবোধ,
এবং যার অনেকটা আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে পাই, এগুলো কিন্তু আইন দিয়ে আমি সরাতে পারবো না। আমার অর্থনীতির সাথে, আমার রাজনীতির সাথে, আমার ধর্মের সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমি যেরকম ওনারাই বললেন যে আইন কঠোর হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তারপরও থামছে না। এবং এটার অর্থটাই হচ্ছে এই, যেই সামাজিক কারণগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা হাত দিই না। মূল কথাটা হচ্ছে পিতৃতন্ত্র, এবং এই পিতৃতন্ত্র রাষ্ট্র মেনে নিয়েছে, এই পিতৃতন্ত্র ধর্ম মেনে নিয়েছে, এই পিতৃতন্ত্র সমাজ মেনে নিয়েছে। নেয়ার ফলে আমরা যেটাকে দেখতে পাই সেক্স রোল, অর্থাৎ ছেলেরা এই কাজগুলো করবে, মেয়েরা এই কাজগুলো করবে, ছেলেরা এরকম ভাবে বড় হবে, মেয়েরা এরকম ভাবে বড় হবে। এটা কিন্তু আমরা আমাদের এই সমাজ থেকে আমরা তৈরি করেছি। একটা মেয়েকে খেলনার জন্য আমরা কি করি, আমরা তাকে রান্না বান্নার জিনিস জোগাড় করে দেই, যে এই হচ্ছে তোমার খেলনা। আর একটা ছেলেকে আমরা কি দেই, আমরা একটা পিস্তল দেই, তাকে গাড়ি দেই। এই যে বড় হওয়ার প্রক্রিয়াটা, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা সমাজে। এবং এই বড় হতে গিয়ে সে খেলার মাঠ থেকে শুরু করে চাকরি পর্যন্ত, স্কুল কলেজে পর্যন্ত সে এই জাতীয় ডিসক্রিমিনেশনের, যেটাকে বলে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য, তার শিকার হয়। এবং এই শিকার হওয়াটা এমন প্রথাগত যে এটা মেয়েরও পর্যন্ত মেনে নিয়েছে, যেটা তাদের মানা উচিত না। অনেক মেয়ে যারা সচেতন তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু সাধারণভাবে আমরা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যদি আমরা আমাদের সমাজের ভেতরে ঢুকি, আমরা দেখব যে এই সেক্স রোলটা স্টেরিওটাইপ, এটা রিজিড, এটা ফিক্সড। এবং এর বিরুদ্ধে কিছু কথা বলা মানেই হচ্ছে যে ইউ আর পলিটিক্যালি রং, ইউ ক্যানট ডু দ্যাট। এবং এটার জন্য যে জিনিসগুলো আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে দ্য পলিটিক্যাল ইকোনমি অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। এটা যদি করতে পারি, তাইলে পরে আমরা কি করতে পারবো, এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের সাথে যে ভায়োলেন্স বা অত্যাচার, যেটাকে আমরা বুঝি নারীর সহিংসতা, এটাকে আমাদের বোঝা সম্ভব হয়। কেন? যে ওনাদের কথার মধ্য থেকে কিন্তু আবার এই জিনিসটা স্পষ্ট হয়ে এসছে, ক্ষমতা কাঠামোর সাথে, অর্থের সাথে, বৃত্তের সাথে নারী সহিংসতার একটা সম্পর্ক আছে। কারণ এগুলো করে কারা, এবং করে কারা পার হয়? যারা অর্থ বৃত্তবান, যারা ক্ষমতাবান, যারা রাজনৈতিকভাবে সমর্থিত। এই জায়গাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাইলে পরে মনে হয় যে এই সহিংসতাকে আমরা ভালো করে বুঝতে পারবো। এর যে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, এটা ফ্রয়েড এই নিয়ে অনেক আলোচনা করেছে, আমরা সেগুলোর ভিতরে এখন যেতে পারবো না। এর সহিংসতার পেছনে সহজভাবে যদি আমরা বলি যে আমাদের যে শ্রেণী কাঠামো, রাজনৈতিক কাঠামো, এবং যেই ক্ষমতার মধ্য দিয়ে সমর্থিত হয়ে রাজনৈতিক শক্তি মদতপুষ্ট হয়ে এই সহিংসতা তৈরি হয়, এটাকে আমার মনে হয় রাজনৈতিক ইচ্ছা দ্বারা আমরা এটার সমাধান করতে পারি। আমাদের দরকার হচ্ছে একটা রাজনৈতিক সদিচ্ছা, যে আমরা আমাদের সমাজ থেকে এই নারীর প্রতি সহিংসতা দূর করব। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এ.আই. মাহবুবুদ্দিন আহমেদ। শিফা হাফিজা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন বিভাগের সর্বোচ্চ পদে নারীদের অংশগ্রহণ আছে, এমনকি প্রশাসনে এবং বিভিন্ন স্থানে যারা নীতি নির্ধারক আছেন সেখানেও নারীদের বেশ ভালোই পদচারণা আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের তুলনায় ফলাফল ভালো করছে, এটিও গত কয়েক বছরে প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও এই প্রশ্ন থেকেই যায় যে এই সমাজে কেন মেয়ে শিশুর বেড়ে ওঠা,
ছেলে শিশুর চেয়ে বেশি বঞ্চনাময় এবং নারী শিশু এবং নারীদের এই সমাজে অবস্থান পুরুষের তুলনায় কেন একটু বেশি অসহায়? শিফা হাফিজা। আপনি যে উদাহরণগুলো দিলেন এর উপরে অনেক স্টাডিও আছে এবং হাজার হাজার মানুষকে নিয়ে স্টাডি আছে এবং দেখা গেছে লিডারশিপে যে কোয়ালিটিসগুলো, নারী যে কোয়ালিটিসগুলো ব্যবহার করেন সেগুলো আসলে তাকে সবসময় বেস্ট ম্যানেজার, বেস্ট লিডার হিসেবেও প্রমাণিত করে। অনেক স্টাডি আছে, এত ডিটেলস তো বলা যাবে না, এটা একটা দিক। আবার আপনি বলছেন আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করে, তার মানে মেয়েরা যদি সুযোগ পায় সে তার মেধাটা দেখাতে পারে। তৃতীয় যেটা বললেন আপনি, যেটা আরেকটা বললেন যে আমাদের বিভিন্ন উচ্চতর পজিশনে নারীরা আছেন, তাহলে এই অবস্থা কেন হবে? এখন আমাদের যে নারীরা বিভিন্ন পজিশনে আছেন তারা কি সত্যিকার অর্থে মেধার জন্য, সাহসের জন্য, ইনোভেটিভ কাজ করেছেন বলে কি তারা সেখানে আছেন, নাকি অন্য বিভিন্ন কারণের জন্য তারা আছেন? আমরা দেখেছি, ইভেন বিশ্ববিদ্যালয়েও দেখেছি, হাইয়েস্ট পজিশনে নারীকে দেওয়ার পরে সেই নারী কিভাবে নারী জাতির প্রতি এবং তারা কিভাবে স্টেরিওটাইপ, জেন্ডার স্টেরিওটাইপ কিংবা যেটা বলেছেন স্যার, যে তারা কিভাবে পিতৃতন্ত্রকে ধারণ করে আছেন। কাজেই নারী হলেই যে জেন্ডার সেন্সিটিভ হবে, নারীর প্রতি সেন্সিটিভ হবে, সেটা সত্য নয়। নারী এবং পুরুষ এইটা একটা শিক্ষা, কেউ হয়তো বাড়িতে পায়, কিন্তু এটা আসলে একটা শিখনের ব্যাপার আছে, কে কিভাবে আমাদের সোশ্যালাইজেশনটা হতে হবে, একটা বাচ্চা বয়সের ছেলে এবং মেয়ের কিভাবে সাহস দিতে হবে। আবার এটাও সত্য যে এখানে কিছু প্রিকোরিয়াস লার্নিং আছে বলে বিহেভিয়ারাল সায়েন্স বলেছে, যে বাচ্চাটা ছেলে এবং মেয়ে দেখছে মা বাবাকে খাবার দিয়েছেন, মা হয়তো 3 পদ দিয়ে খাবার দিয়েছেন, বাবার পছন্দ হয়নি, উনি এটার উপর বিরক্ত হয়ে ফেলে দিয়েছেন, মার উপরে ধমকাধমকি যা কিছু করার বাজে কাজগুলো করেছেন। মা কি করে? মা রান্নাঘরে যায়, একটু কানলে কান্দে ওখানে বসে চুপি চুপি, কোনো আপত্তি, কোনো কিছু প্রতিবাদ করে না। আবার পরবর্তীতে সে আরো 3 পদের জায়গায় হয়তো 5 পদ খাবার নিয়ে আবার সার্ভ করে, বাবা তখন খেয়ে চলে যায়। নাও এই যে ছোট মেয়ে আর ছেলে ছিল, লুকিয়ে লুকিয়ে যারা দেখছিল ঘটনাটি, ছেলেটা কি শিখলো? যে তোমার যত আদরের মানুষ হোক কি না হোক, পুরুষদেরকে শক্তিশালী হতে হবে, ডিসাইসিভ হতে হবে এবং এরকম একটা ভয়ঙ্কর অমানবিক হতে হবে। আর না, মেয়েটা কি শিখলো? যে আমি যখন বড় হব আমি আমার মায়ের মতন বারে বারে সার্ভ করব, কেউ বকাঝকা দিলে লুকিয়ে গিয়ে দুঃখ প্রকাশ করব, সামনে কিছু বলবো না, আরো ভালো হতে চেষ্টা করব। এই যে শিক্ষাটা আমরা প্রতিনিয়ত গল্পের মাধ্যমে, মিডিয়ার বিভিন্ন রকম সেক্টরের মাধ্যমে দিচ্ছি, ছেলেটা কন্টিনিউয়াসলি মেয়েটাকে হ্যারাস করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, কিন্তু ওই মেয়েটার সাথে তার প্রেম হতে বাধ্য, বিয়ে শাদী হতে বাধ্য। আচ্ছা, এই কথাগুলো আমি যখন 20 বছর, 25, 30 বছর আগে বলেছিলাম, এবং আমাদের প্রফেসর সাহেব যে কথাগুলো বললেন 30 বছর আগে বলে, তখন ভাবতাম এটাই ঠিক আছে, এখন এই উদাহরণ টানতে হবে না। কি যে দুর্ভাগ্য, এখনো এই একই উদাহরণ টেনে যাওয়া যায়। তার মানে সমাজটা কিন্তু পরিবর্তিত হয়নি। এবং সমাজ যদি পরিবর্তিত হতে হয়, আমি শুধু মানে কি সমস্যা আমি বলতে চাই না বেশি, আমি বলতে চাই এই সমাজের এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, পলিটিক্যাল ইকোনমিক বিষয়গুলোকে একসাথে রিলেট করে, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব মানুষকে জানানোর। আমরা প্রায়শই বলি যে মার কি বলে, মা বাবা ঠিক মতো শিখায় নাই তাই বাচ্চা ড্রাগ এডিক্ট হয়েছে কিংবা সেক্সুয়ালি অ্যাবিউজার হয়েছে। ওই বাবা মাও কিন্তু আসলে শিখে বড় হয় না এই দেশে। এই যে একটা সেক্সুয়াল রাইটস কিংবা সেক্সুয়াল রাইটস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, কে জানে বলেন তো? কয়টা বাবা মা জানে যে বাচ্চাকে শেখাবে? কিন্তু এই বিষয়গুলো আজকের পৃথিবীতে এসে রাষ্ট্র যখন এগুলাতে দায়িত্ব নেয় না, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কেননা হাজারো প্রমাণ আছে যে আপনি যদি সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস গুলো ছোট বয়সের বাচ্চাদের শিখাতে থাকেন, ছেলে এবং মেয়ে সমানভাবেই, তাহলে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার কমে, ভায়োলেন্সও কমবে। এটা একটা কথা। বিরতি নেওয়ার সময় হলো, বিরতি নিয়ে বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক।
আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। অ্যাডভোকেট সালমা আলী, অনেক কথাই তো জানা গেল, নারীদের প্রতি বৈষম্য, সমাজের নানান কথাই শুনলাম, কিন্তু তারপরেও একটি প্রশ্ন অনেকবারই করতে হয়েছে, আবারও করছি, যে এই ধর্ষণের বিষয়টি কবে বন্ধ হবে, কিভাবে এটি বন্ধ করা যায় দেশে? আমাকে জিজ্ঞেস করছেন? জি, আপনাকে। আচ্ছা শোনেন, বন্ধ করা যাবে এটা যদি আমি জানতাম তাহলে তো আমি নিজেও একটু চেষ্টা করতাম এই বিষয়টা নিয়ে কাজ করতে। সব থেকে বড় যেটা আমার কাছে, পর্নোগ্রাফি ওয়েবসাইট গুলা যেভাবে উস্কে দিচ্ছে, এটা নাম্বার ওয়ান আমি বলবো। তার সঙ্গে ড্রাগ এবং ড্রাগের এবং অন্যান্য বিষয়গুলো আছে। আর এইখানে আমি যেটা আমাদের যেটা আমার সামাজিক থেকে আরো ফেলবো, কিন্তু আমি যেটা আমার কাছে, আমি যেহেতু ভিকটিমদের নিয়ে কাজ করি আজকে 30-32 বছর, আমরা এখানে ইয়ুথদের নিয়ে কাজ করি, এই যে মানুষের যে জৈবিক একটা যেটা ডিমান্ড আছে, এটা নিয়ন্ত্রণ করে কে? বিবেক করে, আমার এনভায়রনমেন্ট করে, আশেপাশের অবস্থা করে, পরিবেশ করে। আর এখন যেটা ক্ষমতার দ্বন্দ্বে, এখন কিন্তু এই যে তাকে নিয়ন্ত্রণ করার মতন সেই ক্ষমতাটা সেই গ্রুপের নাই যাদের হাতে পাওয়ার, এবং তারা মনে করে যেটা পাওয়ার রেফিস্ট আমরা বলি, স্যাডিক যারা হয়, তারা কিন্তু ওই যে দেখে পর্নোগ্রাফি দেখছে, এগুলো করে তারা কিন্তু একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আর অন্যরা মনে করে আমার হাতে ক্ষমতা, আমার কিছু হবে না, যারা পাওয়ার রেফিস্ট, এই গ্রুপটা কিন্তু এখন তৃণমূলে বিভিন্ন জায়গায় আছে। এবং তার সঙ্গে পর্নোগ্রাফির মতন এই দেখে সেখানে তার মানসিক নৈতিক মূল্যবোধ থেকে আরম্ভ করে বিবেক কোনো কিছু কিন্তু তার নিয়ন্ত্রণে নেই। আর তাকে হেল্প করছে এই পর্ণ মুভিগুলা, যেগুলা দেখে সে নিজেকে, আর এই যে করোনা টাইমে তখন কিন্তু আরো বেশি ঘটনাগুলো হচ্ছে, যেটা আমরা যে মেয়েদেরকে উদ্ধার করে আনছি এই কয়েক মাসের ভিতরে, ভিকটিম যারা প্রেগনেন্ট, এই সমস্ত তাদের এই পিছনের কাজগুলো দেখে, এবং ঠিক সেখানে কিন্তু কেসগুলো কিন্তু হচ্ছে না। আপনি মনে করছেন যে আমরা এই কয়টা কেস ঘটনা যেগুলো এসে গেছে সেইগুলাই কিন্তু তার থেকে অনেক বেশি বস্তিগুলাতে যে কি অবস্থা, তাদেরকে বললেও তারা কিন্তু কেস করবে না। এইটা কোনো মতেই আমি নিয়ন্ত্রণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে প্রত্যেকটা নিয়ন্ত্রণের জন্য সরকার জিরো টলারেন্স নিবে, যতক্ষণ পর্যন্ত না এই আসামিদের শাস্তিগুলা দৃশ্যমান হবে। আর তুফান সরকার আজকে এতদিন পরে, আমরা জানি সেকশন 19-এ বেল পাওয়ার অধিকার, বেল পেতে পারে যদি 6 মাসের ভিতর চার্জশিট না হয়, তারপরে তাকে যদি মনে করে তার কোনো ক্ষতি হবে না কেসটা, তখন হয়তো তাকে দেয়। কিন্তু আমরা কিন্তু একটা পর্যায়ে যাই, তারপরে কিন্তু আমরা মনিটর করি না। আমরা যে 3 দিনে মেয়েটাকে যে উদ্ধার করে নিয়ে আসলাম, একটা পত্রিকাও কিন্তু এখন পর্যন্ত লোকাল কমিউনিটি, আপনাদের সেই বেগমগঞ্জের একটা সাংবাদিকও কিন্তু এই ইনফরমেশনটা এখনো দেয় নাই পত্রিকা। আমরা কিন্তু আনলাম এটা। অতএব মনিটর করার যে একটা সাংবাদিকের তো মনিটর করা, তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা এবং একটা ভিকটিমকে প্রোটেকশন বলয়ের ভিতর রাখছে কিনা, ওইটাও কিন্তু লোকাল সাংবাদিকদের কিন্তু দেখার কথা। অর্থাৎ আমরা যখন একটা ঘটনা ঘটে তখন সেই ঘটনার পর 3-4টা ঘটনা নিয়ে খুব হইচই, তারপরে সেই গল্প ভুলে যাই। এই যে রেগুলার বেসিস তুফান সরকারের কেসটাকে নিয়ে আমরা নিজেরা কেসটা দেখতেছি, কিন্তু সাংবাদিকদেরও উচিত ছিল রেগুলার মনিটর করা ভিকটিমের কি অবস্থা, ভিকটিম এখন কোথায় আছে, তুফান সরকার যে এখন বেল পেলো, ভিকটিম কোথায় পালিয়ে বেড়াবে, এই বিষয়গুলো কিন্তু আমরা চাই তাদের সাহায্য, কারণ আমরা তাদেরও সাহায্যটাও আমাদের দরকার আছে। ওদের সেই জন্যই বলবো, এই সরকারের যেমন নড়েচড়ে বসে একটা আইন করে দিল মৃত্যুদণ্ড, আর এটা করে কোনোই না, আমরা এখানে শিপা আছে, আমরা আছি, আমরা কোনোভাবেই চাই না এটা, কিন্তু এটা একটা দেখানোর জন্য যে একটা ডিমান্ড, এটা করে দিলাম। কিন্তু এটা না, সব থেকে বড় যতটুকু শাস্তি আমরা চাই না অল্প অপরাধ করে তার বড় শাস্তি হোক, যে কিন্তু সেটাই তো যাবজ্জীবন জায়গায় যদি মৃত্যুদণ্ড করা হলো, এখন মৃত্যুদণ্ড কি দিয়ে দিবে? ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবে? আমরা তো ডেফিনেটলি চাই না। অতএব সেই জন্য এই বিষয়গুলো যেমন অ্যাক্সেস টু জাস্টিস যেমন পাইতে হবে, প্রতিরোধে আমি কি কাজ করছি সেই জায়গাটা কিন্তু সব থেকে, আমি এলাকায় কি করতেছি, আমি আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করছি, যে বিষয়টা শিপাও বললো আমাদের রাষ্ট্র, সেখানে নারী পুরুষের সমতাটা আমি বস্তিগুলোতে কিভাবে প্রোটেকশন, সেই প্রোটেকশন বলয়টা কে দিবে? লোকাল কমিউনিটি দিবে, পুলিশ দিবে। পুলিশ কি করলো? পুলিশের কাছে যায় সেকেন্ড টাইম থার্ড টাইম ভিক্টিমাইজ হচ্ছে। এখন পুলিশ কিন্তু এই যে ঘটনাটা নিয়ে আমরা আরম্ভ করলাম, এখন কিন্তু পুলিশ বিভিন্ন ধরনের গল্প বানানোর চেষ্টা করছে, যারে কেন তারা কেসটা নেয় নাই, এখন গল্প কিন্তু সেখানে অনেকগুলো হচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমাদের না, আপনাদেরও যেমন দরকার আমাদের, আর সেখানে কিন্তু শাসক গোষ্ঠী বারবার কমবে না যতক্ষণ পর্যন্ত শাসক গোষ্ঠী
জিরো টলারেন্স না হবে, সততা জবাবদিহিতা যখন পর্যন্ত না ঠিক হবে, যতক্ষণ পর্যন্ত এই জবাবটা হোম মিনিস্ট্রি না দিবে, এই জবাবটা সরকার না দিবে, পুলিশ না দিবে, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কমবে না আশিক বলছিলেন। প্রসিকিউটর থেকে আরম্ভ করে অনেক সবারই কিন্তু একটা অনেক ধন্যবাদ দায়িত্ব আপনাকে। আছে। জি, অধ্যাপক ডক্টর এআই মাহবুবউদ্দিন আহমেদ, তাহলে কি পুরো এই ধর্ষণ বন্ধ করার দায়িত্ব দায় সরকারের, অন্য কারোর কি কিছু করার নেই? এবং সরকার আসলে কারা? পরিবারের আছে, সবার আছে, হ্যাঁ। আমাদের সবার আছে, সবার এবং আছে। আপনাদের আরো বেশি আছে, বিশেষ করে গণমাধ্যমে। এখন যেটা হলো, যে কথাটা অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, আমি সম্পূর্ণ একমত। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটা মিনিমালিস্ট রাষ্ট্র থেকে একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের দিকে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মানব অধিকার এবং নারীর অধিকার সংরক্ষিত হবে না। এই অ্যাপ্রোচটা কিন্তু খুব দরকার, যে আমি জনগণের কল্যাণ করব। কিন্তু আমাদের যেটা হয়েছে, যে শাসক গোষ্ঠীর কথা যেটা ডক্টর অ্যাডভোকেট সালমা আলী বললেন, এই শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে বিত্ত সম্পদ আহরণ করা, এবং এই ক্যাপিটাল একিমুলেশনের জন্য যতগুলো নীতি বহির্ভূত কাজ আমাদের আছে, ধর্মের বাইরে, সমাজের বাইরে, এই নীতিগুলোকে সমর্থন করে যাচ্ছে। যেমন ওনারা যেটা বললেন, পর্নোগ্রাফি, মাদকদ্রব্য, এই যে ট্রেডস গুলো, এই ট্রেড গুলোর সাথে কিন্তু একটা শ্রেণী জড়িত, যার অর্থনৈতিক স্বার্থ সেখানে, ক্যাসিনো থেকে আরম্ভ করে এখানে কোটি কোটি টাকা এই জায়গায়। তো এখন শাসক গোষ্ঠী যদি এদের এই 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 বিজনেস গোষ্ঠীর সাথে জড়িত হয়ে পড়ে, তাইলে এই পলিটিক্যাল ইকোনমিটা কিন্তু আমাদের বোঝা দরকার, যে এইখানে আমাদের পক্ষে এই ক্ষমতাবান, রাজনৈতিক ভাবে ক্ষমতাশীল এবং অর্থনৈতিকভাবে বিত্তবান, তাদের বিরুদ্ধে আমরা যারা ক্ষমতাহীন, বিত্তহীন, তারা কি করতে পারে? তাহলে করাটা হচ্ছে জনগণের, মানে যদি আমরা বৈধভাবে বলি, তাদের কনসিয়াসনেসটা, সচেতনতাটা বৃদ্ধি করা, এবং খুব ইনোসেন্টলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা, যেখানে এই জাতীয় নীতিবোধগুলো জাগ্রত হতে পারে। সেই রকম একটা আমরা কোর্স, যেটাকে বলে এথিক্স, এই এথিক্স গুলোকে পড়ানো, বিজনেস এথিক্স পড়ানো, এগুলোকে যদি আমরা করি, যেটা আগে ছিল আদর্শ মানব, এখন কিন্তু সে আদর্শ মানব এই কনসেপ্টটা কিন্তু আর নাই। যে আমি বড় হব, কাকে মডেল করে বড় হব, কি করব আমি বড় হয়ে, আমি এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ থেকে তিরোহিত হচ্ছে। তো সেগুলোকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাইলে পরে অন্তত এই এই জিনিসগুলো থেকে আমরা কিছুটা হলেও দূরে থাকতে পারবো, কিছু অংশকেও আমরা দূরে রাখতে পারবো। তবে আমি একমত যে সারা পৃথিবীর কোথাও এই জিনিসগুলোকে বন্ধ করা যায় নাই, এবং না যাওয়ার পেছনে এই ডিজাস্টার ক্যাপিটালিজম, যেই ক্যাপিটালিজম, যে মুক্ত বাজার, যে নীতি বহির্ভূত ক্ষেত্র থেকে অর্থ সঞ্চয় করতে পারে এবং দ্রুত অর্থ সঞ্চয় করতে পারে, তাকে প্রতিরোধ করা আমার মনে হয় খুব কষ্টকর। এবং আমরা কিন্তু এটা এই আমেরিকার ইলেকশনের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছি, এই যে ট্রাম্পের যে অ্যাটিটিউডটা, সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাই যে বিত্ত এবং ক্ষমতা কি করে নীতি বহির্ভূত কাজ করতে আমাদেরকে সমর্থন করতে পারে, এবং সে রাষ্ট্রের লোক হয়ে সে রাষ্ট্রের বিরুদ্ধে তার নিজের ক্ষমতা রাখার জন্য যে কাজগুলো করতে পারে। আমাদের দেশের মানে এই শাসক গোষ্ঠী সে একই কাজ করবে, এটা তো মানে খুব একটা নতুন নয়। জি, অনেক অনেক
অনেক ধন্যবাদ। জি জি জনাব অধ্যাপক এআই মাহবুবুদ্দিন আহমেদ, আপনার বিশ্লেষণ শুনলাম। শিফা হাফিজা, তাহলে কি পরামর্শ এখন আপনার নীতি নির্ধারকদেরকে এই ধর্ষণ বন্ধ করার জন্য? রাজনৈতিক সদিচ্ছা থাকা শুধু না, সেটাকে দেখাতে হবে যে এটা আছে। আর দেখানোর মানেই হচ্ছে কিছু কিছু অ্যানাউন্সমেন্ট ওনাদের করা, যে আমরা এই 5টা জেলাতে কিংবা এই 5টা মেম্বার অফ পার্লামেন্টের 5টা জায়গায়, জনপ্রতিনিধির জায়গায় তাদেরকে দায়িত্ব দিলাম, তারা এই কাজগুলো করবেন যেন একটা সুন্দর ভদ্র একটা সমাজ তৈরি করতে পারি, এবং প্রোগ্রেসিভ অবশ্যই। এটা আমার মডেল তো তৈরি মনে করা। হয় এটা মডেল তৈরি করার জন্য আমরা যারা বিভিন্নভাবে কাজ করেছি, এনজিও সেক্টরে কাজ করেছি, মডেল কিন্তু যে নাই তা না, আছে। লাখো লাখো মানুষের সাথে কাজ করে আমরা দেখেছি, এবং সব স্তরের মানুষ কিন্তু চায় যে একটা ভালো কাজ করি, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এই যে আমাদের মূল্যবোধের অভাব, মূল্যবোধটা আমরা শিখছিও না, এসব বিভিন্ন কারণে মানুষ একটুখানি কনফিউজড হয়ে আছে যে কি করলে কি হবে। এবং যেহেতু পৃষ্ঠপোষকতা তারাই পাচ্ছে যারা অন্যায় করছে, মানে রাষ্ট্রীয় বলেন, আমাদের শক্তিশালী পাওয়ার পৃষ্ঠপোষকতা পাচ্ছে তারাই। কাজেই একটা হচ্ছে মডেল তৈরি করা, আর সেই মডেল যখন তৈরি করব জনগণকে সাথে নিয়ে যেন তৈরি করি, এবং যারা দায়িত্বে আছেন, অ্যাটলিস্ট যারা যে দায়িত্বে আছেন, সেটা ডিসি হতে পারেন, এসপি হতে পারেন, ওসি হতে পারেন, ওর বাড়িতে টিচার হতে পারেন, এদেরকে একটা ক্রাশ প্রোগ্রামে নিয়ে এসে তাদের সক্ষমতা তৈরি করা, যে এই ধরনের কাজগুলো ঘৃণ্য অপরাধ, আপনি যদি সহায়তা করেন আপনি একইভাবে অপরাধী হবেন, এবং কি করলে, কি দক্ষতা, কি স্কিল থাকলে আপনি এগুলো হ্যান্ডেল করতে পারবেন, যেটা একটা সুষ্ঠু বিচার পদ্ধতিতে যায়। এই বিষয়গুলো সম্ভব করা শুধুমাত্র প্রয়োজন কাউকে মন দিয়ে এটা শুনে সেটা ফলো করা। তবে আমি এটাও বলতে চাচ্ছি, আমরা এখানে আজকে যারা আসছি, দেখেন আমাদের সবারই চুলে পাট ধরেছে, আমরা কিন্তু অনেক সুন্দর পরিবেশ, সমাজ, পাড়া দেখে অভ্যস্ত হয়ে এসেছি। এই জন্য আমাদের বিশ্বাসটা এখনো অনেক শক্ত যে এটা আসলে ফিরিয়ে আনা যাবে। আমরা যখন থাকবো না, এর পরবর্তীতে কেউ তো বলতেও পারবে না যে একটা পাড়ার মধ্যে যে কিরকম একটা প্রগতিশীল পাড়া হতে পারে, একটা বাড়ি যে কিভাবে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে যে একটা প্রগতিশীল বাড়ি হতে পারে, এবং সেই যে শিক্ষা, বাড়িতে সত্যিকার অর্থে যে শিক্ষা, যে মূল্যবোধ, এইটা কিন্তু ওই কবরে যাওয়া পর্যন্ত থেকেই যায়, যদি সত্যিকারের মূল্যবোধ দেয়া যায়। এক, আর সেকেন্ড হচ্ছে শুধু মূল্যবোধ দিলে হবে না, রাষ্ট্রকে সেই স্বীকৃতি দিতে হবে যে এই মানুষটা সৎ কাজ করছে, এই মানুষটা ভালো কাজ করছে, এই সিস্টেমে এই ভালো কাজ হচ্ছে, এইটা মন্দ কাজ হচ্ছে। এই কাজগুলো যদি রাষ্ট্র না দেখে, আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব সর্বোচ্চ জি, পর্যায়ে, রাষ্ট্র চাইলে পরিবর্তন করতে পারবেই। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। নীতি নির্ধারকদের কাছে এটাই অনুরোধ থাকবে যে যে যেখানেই বাস করুক বাংলাদেশের নাগরিক, তারা যেন তাদের নিরাপত্তা নিয়ে সুখী সমৃদ্ধভাবে বাঁচতে পারে। আরও খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।